হাই বন্ধুরা, তোমরা আগের পর্বে দেখেছিলে যে আমরা কেওনঝড় ঘুরতে এসেছি এবং আজকে কেওনঝড়ে আমাদের লাস্ট দিন। সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি আমাদের হোটেল থেকে, আর আমরা একেবারে হোটেল থেকে আমাদের লাগেজ নিয়ে বেরিয়ে পড়লাম। আমরা আজকে কেওনঝড়ের কিছু সাইট সিন করে একেবারে আমরা কেওনঝড় জাজপুর স্টেশন থেকে আমাদের বাড়ি ফেরার ট্রেন ধরে নেব, মানে আমরা হাওড়া ফিরবো। তো তোমরা যদি দুদিনের জন্য কেওনঝড় আসতে চাও তাহলে তোমরাও প্রথম দিনটা ঘুরে নিতে পারো, আর সেকেন্ড দিন আবার ঘুরে একেবারে স্টেশনে পৌঁছে যেতে পারো। তো আমরা দেখলে সকাল সকাল গাড়িতে বেরিয়ে পড়েছি এবং গাড়ির মধ্যেই টুকটাক কিছু ব্রেকফাস্ট খেয়ে নিচ্ছি। প্রথম আমরা আজকে যাচ্ছি কেওনঝড়ের ভীমকুণ্ড দেখতে। আমরা আমাদের হোটেল থেকে চেক আউট করে আমরা প্রথমেই যাব ময়ূরভঞ্জ ডিস্ট্রিক্ট বা কেওনঝড় ডিস্ট্রিক্ট দুটো মিলিয়েই এই ভীমকুণ্ড। আর ভীমকুণ্ড যাওয়ার রাস্তা কিন্তু বেশ ভালো, আর প্রকৃতির মধ্যে দিয়ে রাস্তা। প্রায় তোমার 50 থেকে 55 কিলোমিটার মতন লাগে কেওনঝড় শহর থেকে আসতে। আমরা যেহেতু কেওনঝড় প্রপার শহরের মধ্যে হোটেল নিয়েছিলাম, তোমরা এই ভীমকুণ্ডের কাছাকাছি ওটিডিসিও আছে, চাইলে তোমরা সেখানেও থাকতে পারো। আমরা ভীমকুণ্ডে এসে গেছি, আর এই দেখো আমরা টিকিট কেটে নিচ্ছি। এখানে এন্ট্রেন্সের জন্য টিকিট লাগবে 10 টাকা পার হেড টিকিট। এখানে একটা ওয়াচ টাওয়ার আছে, সেই ওয়াচ টাওয়ারে আমরা উঠবো এবং ওয়াচ টাওয়ারে উঠে আমরা চারিদিকটা দেখব। এই জায়গাটি খুবই সুন্দর। চাইলে এখানে যদি লোকজন বেশি থাকে বা যদি বাসে করে আসো, এখানে পিকনিকও করা যায়। এখানে জলের ব্যবস্থা আছে এবং পিকনিক স্পট নাকি 150 টাকা করে ভাড়া, এবং জলের জন্য আলাদা কিছু টাকা দিতে হয়, সেটা আমরা জানতে পারিনি। পাশে পাশে পিকনিক স্পট করা আছে। আর এই 1 কিলোমিটার মতন দূরত্ব যদি ময়ূরভঞ্জের দিক দিয়ে আসো বা কেওনঝড়ের দিক দিয়ে আসো, দুদিক দিয়েই দেখা যায়। এখানে একটা ওয়েটিং হল আছে, যখন ভিড় হয় তখন মনে হয় এর মধ্যে ওয়েট করতে বলা হয়। আমরা যেহেতু বেশ সকাল সকালই এখানে পৌঁছে গিয়েছিলাম, প্রায় 9টার মধ্যে এসে গিয়েছিলাম, তাই আমাদের একদমই ফাঁকা পেয়েছিলাম আমরা। ওই যে দেখো দূরে ওয়াচ টাওয়ারটা দেখা যাচ্ছে। এই যে ভীমকুণ্ড ওয়াটারফল, এটা কিন্তু খুবই সুন্দর, পরিবেশটা এত সুন্দর। অনেকটা মার্বেল টাইপের পাথরগুলো, কিন্তু রংটা একটু লালচে, কোথাও কোথাও কালোও দেখা যাচ্ছে, কিছু শিবলিঙ্গের মতনও দেখা যাচ্ছে। চলো আমরা ধীর গতিতে গিয়ে ওয়াচ টাওয়ারের ওপরে উঠে পড়ি। প্রায় 3 তলা বাড়ির সমান ওয়াচ টাওয়ারটি। আর এই যে নদীটি বয়ে যাচ্ছে, এর মধ্যেই ওয়াটারফলটা পড়েছে। এটা বৈতরণীর নদী। বৈতরণীর নদী, তোমরা আমাদের আগের পর্বেও বৈতরণী নদীকে দেখেছিলে, যে আমরা বৈতরণী নদীকে এবারে উড়িষ্যা বেড়াতে এসে দেখতে পাচ্ছি। আমরা অক্টোবরের শেষাশেষি এসেছিলাম। অক্টোবরে এলে তোমরা বর্ষার যে জলটা, সেটা কিন্তু ভালোভাবে দেখা যায় আর কি। বর্ষাকালে এলে ফলসগুলো জানো যে জলে পুরো ভরা থাকে, আর বর্ষার পরপর পুজোর সময় পুজোর ছুটিতেও আসতে পারো। আমরা জাস্ট দুর্গাপুজোর পরেই এসেছিলাম, তো মোটামুটি অক্টোবরের মাঝামাঝি করে শেষের দিকে আমরা এসেছি, তো সেই সময়টা ফলসে জল ভালোই ছিল। এই যে আমার মেয়ে তোমাদেরকে রাস্তা দেখিয়ে ওপরে নিয়ে যাচ্ছে, চলো ওর সাথে আমরা পায়ে পায়ে ওপরের দিকে উঠি আর ওপর থেকে নিচের ভিউটা দেখি। চাইলে দুদিনের জন্য কেওনঝড় ঘুরতে আসাই যেতে পারে। কেওনঝড় টাউনে থাকবে, হোটেলের কোনো অভাব নেই। আমরা আমাদের হোটেলের ফোন নাম্বার দিয়ে দেব, ডেসক্রিপশানেও দেব, স্ক্রিনেও দিয়ে দেব, চাইলে তোমরা দেখে নিও। আর কেওনঝড় স্টেশনেও নামতে পারো বা কেওনঝড় জাজপুর স্টেশনেও নামতে পারো। আমরা যেরকম বন্দে ভারত ধরে নিয়েছিলাম, তোমরাও হাওড়া থেকে বন্দে ভারত বা যে ট্রেন তোমার আসছে হচ্ছে কেওনঝড় স্টেশন পর্যন্ত বা বারবিল পর্যন্ত আসছে, বারবিল জনশতাব্দী, সেটাও তোমরা ধরতে পারো। বারবিল জনশতাব্দী ধরেও কেওনঝড় ইজিলি এসে যেতে পারো। এই যে ফলসের শোভা তোমরা দেখতেই পাচ্ছ, খুব সুন্দর জলরাশি, এত জলরাশি, আর মনে হচ্ছে যে নিচে এক শিবলিঙ্গের মাথায় এসে পড়ছে।
এখানের পরিবেশটা এতটাই সুন্দর যেটা তোমাদের বলে বোঝানো যাবে না। তোমরা গিয়ে নিজের চোখে যদি দেখো তাহলেই তোমরা উপলব্ধি করতে পারবে যে প্রকৃতির কি সৃষ্টি, কি খেলা, যে কত রকমভাবে পাথরগুলো ভেঙে ভেঙে নানা দিক দিয়ে জলটা বেরিয়েছে। এত সুন্দর একটা গর্জ টাইপের তৈরি হয়েছে যেটা নিজের চোখে না দেখলে বুঝতে পারবে না। আর সবুজে সবুজ চারিদিক, একদম অরণ্যের মধ্যে একটা এরকম ভীমকুণ্ড। তো এর যেহেতু নাম শুনলে তোমরা ভীমকুণ্ড, এর একটা পৌরাণিক গল্পও আছে এর পিছনে, যে পঞ্চপাণ্ডব নাকি বনবাসের সময় এই জায়গায় এসেছিল এবং তখন পঞ্চপাণ্ডবের এক পাণ্ডব মানে ভীম, সে নাকি তার গদা দ্বারা এখানে এই কুণ্ডের সৃষ্টি করে। দ্রৌপদীর জল পিপাসা পেয়েছিল এবং সেই তৃষ্ণা বা তৃষ্ণা মেটানোর জন্য এই কুণ্ডের সৃষ্টি করা হয়। এই যে এখানে একটা ভীমের দেখতে পাচ্ছ স্ট্যাচু তৈরি করা আছে হাতে গদা নিয়ে। আমরা যেহেতু পার্কিংয়ের খরচ ড্রাইভারের সাথে কথা বলে নিয়েছিলাম যে সব রকম পার্কিং সেই দেবে, সেই জন্য পার্কিংয়ের চার্জটা আমরা এখানে তোমাদেরকে বললাম না। তবে আমি জিজ্ঞেস করে জানতে পেরেছি 50 টাকা গাড়ি পার্কিং। আমরা কোথাওই ড্রাইভারকে পার্কিং দেব না বলে নিয়েছিলাম, যে ইনক্লুডিং পার্কিং সে তার ভাড়া বলবে। আমরা ভীমকুণ্ড দেখা শেষ করে এখান থেকে বেরিয়ে পড়েছিলাম মা তারিণী মন্দির দেখতে, যেটা কিনা ঘাটাগাঁও বলে একটি জায়গা আছে, যেটি হচ্ছে আমাদের এই ভীমকুণ্ড থেকে 35 কিলোমিটার মতন দূরে অবস্থিত। প্রায় 35 কিলোমিটার বলা যেতে পারে, আমি এক্স্যাক্ট কিলোমিটার বলতে পারছি না। এই মন্দিরের ভিতরটায় দেখো পুরো নারকেলে ভর্তি এবং নারকেল দিয়ে পুজো দেওয়ার প্রচলন আছে। বিশাল মন্দির, পুরী টুরিতে যেরকম মন্দির তোমরা দেখে থাকো সেই রকম টাইপেরই মন্দির। এখানে ফোন নিয়ে মন্দিরের ভিতরে অ্যালাউ না। এই জায়গাগুলোতে ফোন নিয়ে ব্যাগ নিয়ে ঘুরতে পারো, কিন্তু মূল মন্দিরের ভিতরে যেতে গেলে ফোন জমা দিয়ে যেতে হবে। এই মন্দিরে প্রসাদ খাওয়ানোরও ব্যবস্থা আছে। তোমরা চাইলে আগে থেকে এসে প্রসাদের কুপন কেটে নিতে পারো। আমাদের আসতে এখানে বেশ দেরি হয়ে গিয়েছিল, তাই আমরা আর প্রসাদের দিকে যাইনি। আমরা মন্দিরে চলে গিয়েছিলাম সরাসরি দর্শন করতে মায়ের। আর এই মন্দিরে নারকেলই হলো মেন পুজো দেওয়ার সামগ্রী। যে কোনো জিনিস দিয়ে তুমি পুজো দিতে পারো, কিন্তু সবার হাতেই আমরা নারকেল দেখেছি। এই দেখো এখানে প্রচুর নারকেল দিয়ে পুজো দেওয়া হয় এবং সেই নারকেলগুলো এখানে ফাটিয়ে সেগুলো নাকি তেল তৈরির কারখানায় পাঠিয়ে দেওয়া হয়। এই মন্দিরটি ঘুরে দেখতে বেশ কিছুটা সময় লাগবে। এই মন্দিরটি খুবই জাগ্রত এবং এখানে নাকি তুমি যা মানত করবে তাই পূরণ হয় বলে আমরা জানতে পারলাম। এই মন্দির ঘাটাগাঁওয়ে অবস্থিত। কেওনঝড় শহর থেকে 45 থেকে 50 কিলোমিটার মতন দূরে। আর এটা আমরা ভুবনেশ্বর থেকে বা কটক থেকেও চলে আসতে পারি। কটক থেকেও আসা যায়, তোমরা ভুবনেশ্বরে স্টে করেও এখানে আসতে পারো। তবে সেই ক্ষেত্রে অবশ্য টাইম প্রায় 3-4 ঘন্টা লাগবে। এই যে মূল মন্দির দেখতে পাচ্ছ, সামনে বিশাল ভিড়। মন্দিরটি দেখো খুব সুন্দর, একটা রথের আকৃতি, অনেকটা রথের মতন দেখতে। অনেকগুলি ঘোড়াও আছে তৈরি করা। মন্দিরের ভিতরে ভীষণ ভিড় এবং চেকিংও হচ্ছে যাতে কেউ ফোন নিয়ে ভিতরে না ঢুকতে পারে। এটি মূল মন্দির, ওখানে ব্যাগ জমা দেওয়ার কাউন্টারও আছে। ভিড় তোমরা দেখতেই পাচ্ছ, প্রচণ্ডই ভিড় ছিল। রথের চাকা, ঘোড়া, পুরো রথের আকৃতি। তো আমরা মোটামুটি ভিড় কাটিয়ে লাইন দিয়ে ভিতরে গিয়ে দর্শন করে চলে এসেছিলাম। আমাদের হাতে সময় বেশি ছিল না, কারণ আজকেই আমরা আবার কলকাতা ফিরে যাব। আমরা মা তারিণী মন্দির দেখে এরপরে আমাদের আরও কয়েকটি সাইট সিন আছে, সেগুলো করে নিয়ে তারপরে আমরা কোথাও একটা লাঞ্চ সারবো। সেরে আমরা কেওনঝড় জাজপুর স্টেশন থেকে বন্দে ভারত ধরবো হাওড়া ফিরে যাওয়ার জন্য, পুরী বন্দে ভারত।
পুরী থেকে যে বন্দে ভারত ছাড়ছে 1:30 নাগাদ, সেই ট্রেনটি আমরা কেওনঝড় জাজপুর থেকে ধরে নেব। এই দেখো অনেকেই পুজো সামগ্রী নিয়ে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, এখানে কাউন্টার আছে, সেখান থেকে তোমরা পুজো সামগ্রী কিনে নিতে পারবে। তো আমরা মায়ের দর্শন সেরে আবার চললাম আমাদের পরবর্তী গন্তব্যের দিকে। তারিণী টেম্পল দেখে আমরা এখন পৌঁছে গেছি গুন্ডিচাঘাই ওয়াটারফলস। আর এখানে দেখো লোকাল বাজার। লোকাল বাজার দেখে তো খুবই ভালো লাগছে, কি কিনবো আর কি কিনবো না বুঝে উঠতে পারছি না। এই দেখো লোকাল মাশরুম দেখছি আমি, পেঁপে, বেগুন, কি নেই, যা দেখছি সব যেন অন্য রকম, রঙগুলো খুব টাটকা, খুব ফ্রেশ রঙ, দেখে মনে হচ্ছে সবই কিনে নিয়ে যাই কলকাতায়। এই দেখো আবার মাশরুম দেখতে পেয়েছি, তো মাশরুমেরও দরদাম করলাম, কলকাতার তুলনায় দেখলাম বেশ সস্তা। ভাবলাম যে চলো আগে দেখে আসি আমাদের ওয়াটারফলস, তারপরে এসে না হয় একটু বাজার করা যাবে। আদিবাসী মহিলারা, পুরুষেরা সব নানা রকম সবজি নিয়ে বসে আছে তাদের পসরা সাজিয়ে, আর সেইগুলো আমাদেরকে আকর্ষিত করছে। বারবার ভাবছি পরে কিনবো, তাও চলে যাচ্ছি আবার এটা ওটা দেখে। বিভিন্ন রকমের সবজি আর মাশরুম, কত রকমের যে জংলি মাশরুম। শেষ পর্যন্ত ওয়াটারফলসের কাছে এসে পৌঁছাতে পেরেছি। এই যে সামনেই দেখো জলরাশি নিয়ে গুন্ডিচাঘাই ঝাঁপিয়ে পড়েছে। এই গুন্ডিচাঘাই ওয়াটারফলস সকাল 6টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত। যেহেতু এখানে কোনো টিকিট নেই, কিছু নেই, ফলস, এখানে যখন খুশি আসা যেতে পারে। তবে তোমাদের বলে দিই যে মা তারিণী মন্দিরে কিন্তু দর্শন হয় সকাল 6টা থেকে দুপুর 1টা, আবার 2টো থেকে রাত 9টা, 1টা থেকে 2টো পর্যন্ত শুধু দর্শন বন্ধ থাকে। এখানেও দেখো নানা রকমের পাথর ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। এই যে গুন্ডিচাঘাই ওয়াটারফলস, এখান পর্যন্ত আসার কিন্তু কোনো লোকাল কমিউনিকেশন নেই। ওই মা তারিণী টেম্পল মানে মন্দির যেখানে আছে ওইখান পর্যন্ত তোমরা লোকাল বাস পেয়ে যাবে, তারপরে গুন্ডিচাঘাই কিন্তু নিজেদের ব্যবস্থা করে আসতে হবে। আমরা গুন্ডিচাঘাই দেখে একটি লোকাল ধাবায় ঢুকে পড়লাম দুপুরের লাঞ্চ সেরে নেওয়ার জন্য। আর দেখো এরা কি সুন্দর কাঁচা শাল পাতায় খেতে দিয়েছে। এগুলো কিন্তু কাঁচা শাল পাতা স্টিলের থালার ওপরে দিয়ে দিয়েছে, খুব সুন্দর। পাতাগুলোকে জল দিয়ে ধুয়েছে পরিষ্কার করে, আর তারপরেতে তার মধ্যে দিয়ে দিয়েছে আমাদের ভাত এবং তরি তরকারি। তার সাথে আমরা নিয়ে নিয়েছি লোকাল মাছ, নানা রকমের তরি তরকারি, আর তার সাথে ছিল মাছ। খাবারটা খুবই টাটকা ছিল এবং আমাদের বেশ ভালো লেগেছে। এটি হাই রোডের সাইডে ছিল এই ধাবাটা। আমরা এখান থেকে সোজা চলে যাব আমাদের আজকে বাড়ি ফেরার জন্য আমরা যে ট্রেন ধরব সেই কেওনঝড় জাজপুর স্টেশন। তো আমরা এখন জাজপুরের দিকে যাচ্ছি। যাওয়ার পথে আমরা লাঞ্চ সেরে নিলাম। আর এখানে তোমাদের আর একটা কথা বলে রাখি যে এই যে তারিণী টেম্পল, মা তারিণী টেম্পল, এটি নাকি 51 সতীপীঠের মধ্যে একটি।
আমরা এসে পৌঁছে গেছি কেওনঝড় জাজপুর স্টেশনে। আর এখানেই আমরা আমাদের গাড়ি ছেড়ে দিলাম আর নিজেদের লাগেজ নিয়ে ঢুকে গেলাম স্টেশনের মধ্যে। এরপরে আমরা কিছুক্ষণ ওয়েট করেছিলাম আমাদের ট্রেন আসার জন্য। আমরা ঘন্টাখানেক আগেই পৌঁছে গিয়েছিলাম। ট্রেন আমাদের 4টের পরে ছিল আর আমরা এখান থেকেই ট্রেন ধরে নিয়েছিলাম আমাদের বাড়ি। জাজপুর স্টেশনে আমরা ওয়েট করেছিলাম আমাদের ট্রেনের জন্য। এখানে প্ল্যাটফর্মটি বেশ ভালো, এখানে লিফটেরও ব্যবস্থা আছে, তাই লাগেজ নিয়ে উঠতে আমাদের কোনো অসুবিধা হয়নি। ট্রেনও মোটামুটি রাইট টাইমেই এসে পৌঁছে গিয়েছিল। আমরা এখান থেকে বন্দে ভারত ধরে নিয়েছিলাম, পুরী বন্দে ভারত, আর রাত 8:30টার মধ্যেই হাওড়া পৌঁছে গিয়েছিলাম। দেখা হচ্ছে পরের ভিডিও।